প্রথম কাজ আরম্ভ করেই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয়। গ্রামটি খুবই সামান্য, কাছেই একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করে এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়েছে। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হয়েছে। একখানা অন্ধকার আটচালার মধ্যে তার আপিস, কাছেই একটি পানাপুকুর এবং তার চারপাড়ে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাদের ফুরসত প্রায় নেই এবং তারা ভদ্রলোকের সাথে মেশবার উপযুক্ত নয়। বিশেষত কলকাতার ছেলে ভালো করে মিশতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হয়ে থাকে। এই কারণে স্থানীয় লোকের সাথে তার মেলামেশা হয়ে ওঠে না। অথচ হাতে কাজ তেমন নেই। কখনো কখনো দু একটা কবিতা লিখতে চেষ্টা করেন। তাতে এমন ভাব ব্যক্ত করেছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখে জীবন বড় সুখে কেটে যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে এক রাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলো কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ থেকে রুদ্ধ করে রাখে, তাহলে এই আধমরা বজ্র সন্তানটি আবার নবজীবন লাভ করতে পারে। পোস্টমাস্টারের বেতন খুবই সামান্য, নিজে রেঁধে খেতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তার কাজকর্ম করে দেয়। চারটি চারটি খেতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12-13। বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর থেকে ধূম কুণ্ডলায়িত হয়ে উঠত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোলকর্তাল বাজিয়ে উচ্চস্বরে গান জুড়ে দিত, যখন অন্ধকার দাওয়ায় একলা বসে গাছের কম্পন দেখলে কবি হৃদয়েও ঈষৎ হৃৎকম্প উপস্থিত হতো, তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়ে পোস্টমাস্টার ডাকতেন, রতন। রতন দাঁড়ে বসে এই ডাকের জন্য অপেক্ষা করে থাকত, কিন্তু এক ডাকেই ঘরে আসতো না। বলতো, কি গা বাবু, কেন ডাকছ? তুই কি করছিস? এখনই চুলো ধরাতে যেতে হবে হেঁসেলের। তোর হেঁসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। অনতি বিলম্বে দুটি গাল ফুলিয়ে কলকে ফুঁ দিতে দিতে রতনের প্রবেশ। হাত থেকে কলকেটা নিয়ে পোস্টমাস্টার ফস করে জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে, কতক মনেই পড়ে না। মায়ের চেয়ে বাপ তাকে বেশি ভালোবাসত। বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করে বাপ সন্ধেবেলায় ঘরে ফিরে আসতো, তারই মধ্যে দৈবাত দু একটি সন্ধে তার মনে পরিষ্কার ছবির মতো আঁকা আছে। এই কথা হতে হতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসে পড়ত। মনে পড়ত তার একটি ছোট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলে গাছের ভাঙা ডালকে ছিপ করে মিছিমিছি মাছ ধরা খেলা করেছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তার মনে বেশি উদয় হতো। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হয়ে যেত। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধতে ইচ্ছা করতো না। সকালের বাসি ব্যঞ্জন থাকত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরিয়ে খান কয়েক রুটি সেঁকে আনত। তাতেই উভয়ের রাত্রের আহার চলে যেত। এক একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসে পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারতেন, ছোট ভাই, মা এবং দিদির কথা, প্রবাসে একলা ঘরে বসে যাদের জন্য হৃদয় ব্যথিত হয়ে উঠত তাদের কথা, যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যা কোনো মতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলে যেতেন। কিছু মাত্র অসঙ্গত মনে হতো না। অবশেষে এমন হলো, বালিকা কথোপকথনকালে তার ঘরের লোকদেরকে মা, দিদি, দাদা বলে চিরপরিচিতের ন্যায় উল্লেখ করত। এমনকি তার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করে নিয়েছিল।
একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বিপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিচ্ছিল। রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা থেকে এক প্রকার গন্ধ উত্থিত হচ্ছিল। মনে হচ্ছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে এসে লাগছে, এবং কোথাকার এক নাছোড়বান্দা পাখি তারা এক টানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টিধৌত মসৃণ চিক্কণ তরুপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবশিষ্ট রৌদ্র শুভ্রস্তূপাকার মেঘস্তর বাস্তবিকই দেখার বিষয় ছিল। পোস্টমাস্টার তা দেখছিলেন এবং ভাবছিলেন। এই সময়ে কাছে একটি কেউ নিতান্ত নিজের লোক থাকত, হৃদয়ের সাথে একান্ত কাছের একটি স্নেহপুত্তলী মানব মূর্তি। ক্রমে মনে হতে লাগলো সেই পাখি ওই কথাই বারবার বলছে, এবং এই জনহীন তরুচ্ছায়ানিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতকটা ঐরূপ। কেউ বিশ্বাস করে না এবং জানতেও পায় না, কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হয়ে থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাকলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়িয়ে দিয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল। প্রভুর কণ্ঠস্বর শুনে অবিলম্বে ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, দাদা বাবু, ডাকছ? পোস্টমাস্টার বললেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বলে সমস্ত দুপুরবেলা তাকে নিয়ে স্বরে অ স্বরে আ করলেন, এবং এই রূপে অল্প দিনেই যুক্ত অক্ষর উত্তীর্ণ হলেন। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নেই। খাল, বিল, নালা জলে ভরে উঠল। অহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ। নৌকোয় করে হাটে যেতে হয়। একদিন প্রাতঃকাল থেকে খুব বাদলা করেছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করে বসেছিল, কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনতে না পেয়ে নিজে খঙ্গিপুঁতি নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল। দেখল পোস্টমাস্টার তাঁর খাটিয়ার উপর শুয়ে আছেন। বিশ্রাম করছেন মনে করে অতি নিঃশব্দে পুনশ্চ ঘর থেকে বাইরে যাবার উপক্রম করল। সহসা শুনল, রতন। তাড়াতাড়ি ফিরে গিয়ে বলল, দাদাবাবু, ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বললেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা পেতে ইচ্ছে করে। তপ্ত ললাটের উপর শাঁখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননী ও দিদি পাশে বসে আছেন এই কথা মনে করতে ইচ্ছে করে, এবং এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হল না। বালিকা রতন আর বালিকা রইল না। সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করে বসল। বৈদ্য ডেকে আনলো, যথাসময়ে বটিকা খাওয়ালো, সারা রাত্রি শিওরে জেগে রইল, নিজে পথ্য রেঁধে দিল এবং শতবার করে জিজ্ঞেস করল, হাগো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করে উঠলেন। মনে স্থির করলেন, আর নয়, এখান থেকে কোনো মতে বদলি হতেই হবে। স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করে তৎক্ষণাৎ কলকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি হওয়ার জন্য দরখাস্ত করলেন। রোগ সেবা থেকে নিষ্কৃতি পেয়ে রতন দ্বারের বাইরে আবার তার স্বস্থান অধিকার করল, কিন্তু আগের মতো আর তার ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মেরে দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসে অথবা খাটিয়ায় শুয়ে আছেন।
রতন যখন আহ্বান প্রত্যাশা করে বসে আছে, তিনি তখন অধীর চিত্তে তাঁর দরখাস্তের উত্তর প্রতীক্ষা করছেন। বালিকা দ্বারের বাইরে বসে সহস্র বার করে তার পুরানো পড়া পড়ল। পাছে যেদিন সহসা ডাক পড়বে, সেদিন তার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হয়ে যায়, এই তার একটা আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়ল। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করে বলল, দাদাবাবু, আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বললেন, রতন, কালই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করল না। পোস্টমাস্টার আপনিই তাকে বললেন, তিনি বদলির জন্য দরখাস্ত করেছিলেন, দরখাস্ত নামঞ্জুর হয়েছে, তাই তিনি কাজে জবাব দিয়ে বাড়ি যাচ্ছেন। অনেকক্ষণ আর কেউ কথা বলল না। মিটমিট করে প্রদীপ জ্বলতে লাগলো এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করে একটি মাটির সরার উপর টপ টপ করে বৃষ্টির জল পড়তে লাগলো। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি করতে গেল। অন্য দিনের মতো তেমন চটপট হলো না। বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হচ্ছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হলে পর বালিকা তাকে জিজ্ঞাসা করল, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হেসে বললেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করলেন না। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজতে লাগল। সে কি করে হবে? ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জল ঠিক আছে। কলকাতার অভ্যেস অনুসারে তিনি তোড়া জলে স্নান করতেন। কখন তিনি যাত্রা করবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞেস করতে পারেনি। পাছে প্রাতঃকালে আবশ্যক হয়, এই জন্য রতন তত রাত্রে নদী থেকে তার স্নানের জল তুলে এনেছিল। স্নান সমাপন হলে রতনের ডাক পড়ল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাইল। প্রভু বললেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব, তিনি তোকে আমারই মতন যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়াদ্র হৃদয় থেকে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নারী হৃদয় কে বুঝবে? রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করেছে, কিন্তু এই নরম কথা সইতে পারল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে উঠে বলল, না না, তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই নে। পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেনি, তাই অবাক হয়ে রইলেন। নতুন পোস্টমাস্টার এলো। তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার গমনোন্মুখ হলেন। যাবার সময় রতনকে ডেকে বললেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোর দিন কয়েক চলবে। কিছু পথ খরচা বাদে তাঁর বেতনে যত টাকা পেয়েছিলেন পকেট থেকে বের করলেন। তখন রতন ধুলায় পড়ে তাঁর পা জড়িয়ে ধরে বলল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্যে কাউকে কিছু ভাবতে হবে না, বলে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে, কাঁধে ছাতা নিয়ে, মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের প্যাঁটরা তুলে ধীরে ধীরে নৌকা বিমুখে চললেন। যখন নৌকায় উঠলেন এবং নৌকা ছেড়ে দিল, বর্ষা বিস্ফারিত নদী ধরণীর উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করতে লাগল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করতে লাগলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করতে লাগল। একবার নিতান্ত ইচ্ছা হলো ফিরে যাই, জগতের ক্রোড় বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করে নিয়ে আসি, কিন্তু তখন পালে বাতাস পেয়েছে,
বর্ষার স্রোত খরতর বেগে বইছে, গ্রাম অতিক্রম করে নদীকূলের শ্মশান দেখা দিয়েছে, এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরে ফল কি, পৃথিবীতে কে কার? কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হলো না। সে সেই পোস্ট অফিস গৃহের চারদিকে কেবল অশ্রু জলে ভেসে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। বোধ করি তার মনে ক্ষীণ আশা জাগছিল, দাদাবাবু যদি ফিরে আসে। সেই বন্ধনে পড়ে কিছুতেই দূরে যেতে পারছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই গোছে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। প্রবল প্রমাণকেও অবিশ্বাস করে মিথ্যে আশাকে দুই বাহু পাশে বেঁধে বুকের ভিতরে প্রাণপণে জড়িয়ে ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কেটে হৃদয়ের রক্ত শুষে সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিপাশে পড়ার জন্য চিত্ত ব্যাকুল হয়ে ওঠে।